নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৫৬-৫৭। ইমতিয়াজ, যাদের বিয়ে তাদের খোঁজ নাই আর আপনারা সেজেগুজে বসে আছেন কেন? ইহানা ভেঙচি মেরে, আপনাদের হিংসে হচ্ছে? আদনান, বনু তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ইহানা, ধন্যবাদ ভাইয়া। রিদিমা, আমাকে কেমন লাগছে বললেন না যে? আদনান, আমার সাথে সাথে চলো তখন বলবো কেমন লাগছে। ইমতিয়াজ, ভাই আপনি রুমে নিয়ে যান, আমি ছাদে নিয়ে যাচ্ছি। তামান্না, তোমাদের মতলব কি? আদনান, ভাবি আপনি দেবরগুলোর দিকে তো একটু নজর দিতে পারেন। আপনার দেবরগুলো অনাহার এতিম মুসাফির, আমাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে তো পারেন। তামান্না, একদম না, এদিকে নজর দিবা না। আমার পিচ্চি পিচ্চি ননদগুলোকে তোমাদের কাছে দিব না। তোমাদের পানি খেতে ইচ্ছে করলে রান্নাঘরে গিয়ে খেয়ে আসো। ইহানা, আপনারা কি বলছেন কিছুই তো বুঝতেছি না। রিদিমা, পাগলদের কথা না শুনে চল আমরা ইসরাতের রুমে যাই। ইহানা, চল। তামান্না, তোমাদের আন্টি যেতে মানা করলো না? সময় হলে ওরা চলে আসবে। কথা না শুনলে আন্টিকে ডাক দিব কিন্তু। ফারিয়া, ভাবি চলো তুমি আর আমি বাগানে যাই, বিয়ের স্টেজ কিভাবে সাজানো হয়েছে চলো এবার দেখে আসি। রিদিমা, আমরা সবাই একসাথে যাব চলো। আদনান, তুমি আমার সাথে ছাদে চলো। রিদিমা, হিটলারের সাথে কোথাও যাব না। আদনান, চলো তোমাকে স্পেশাল গিফট দিব। রিদিমা, আপনি যে কিপটা মানুষ, যে আইসক্রিম কিনে দেয় না সে আবার আমাকে গিফট দিবে। ইমতিয়াজ, গিফট কি প্যাকেট করা নাকি রিদিমা আর আপনি মিলে একসাথে প্যাকেট খুলবেন? নাকি আপনি একাই প্যাকেট খুলবেন? বলেই বাঁকা হাসি দিল। আদনান, প্যাকেজিং করাই আছে, আমি নিজে একাই প্যাকেজিং খুলবো। রিদিমা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ইহানা, ভাইয়া আমাদের জন্য গিফট আনো নাই, শুধু রিদিমাকে গিফট দিবা? ইমতিয়াজ, আমাকে গিফট হিসেবে গ্রহণ করতে পারেন। ইহানা, আপনাকে দিয়ে কি করব আমি, পারলে গিফট নিয়ে আসুন। আদনান, শালা চোখ তুলে ফেলবো, আমার বোনের সাথে উল্টাপাল্টা কথা বলবি না। ইমতিয়াজ, ভরবাই দেখে কিছু বললাম না। তামান্না, দেবরেরা তোমাদের ভাইয়া কোথায়? আদনান, জামালকে না দেখে 1 মিনিটও থাকতে পারছেন না বুঝি ভাবি? জামাল বাড়িতে গেছে সবাইকে নিয়ে আসতে। তামান্না, বুড়ো হয়ে গেছেন এখনো তো একটা প্রেম করতে পারলেন না, ভালোবাসা বুঝবেন কি করে? আদনান, ভাবি আমি ইনোসেন্ট, এসব বুঝি না। ফারিয়া, ভাবি চলো না। তামান্না, আচ্ছা চলো। পারভেজ, আপনাদের সাথে কি আমরাও বাগানে আসতে পারি? ফারিয়া, আসেন আপনারাও। সবাই একসাথে বাগানে গেল। রিদিমা যেই সবার সাথে যাওয়া দিছে, আদনান রিদিমার মুখ চেপে ধরে পাঞ্জা করে কোলে উঠিয়ে ডাইনিং রুমের ওয়াশরুমে ঢুকে গেল। কেউ খেয়াল করে নাই রিদিমা যে ওদের সাথে নাই। পারভেজ দেখেও না দেখার ভান করে সবার সাথে চলে গেল। আদনান রিদিমাকে কোল থেকে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে বলল, সুন্দর মতো আমার সাথে ছাদে যেতে বললাম, গেলা না কেন? রিদিমার মুখ চেপে ধরে আছে এখনো। রিদিমা হু 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 করছে। আদনান ও সরি বলে রিদিমার মুখ থেকে হাত সরালো। রিদিমা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনি ওয়াশরুমে নিয়ে এসেছেন কেন, কেউ দেখলে কি মনে করবে? সরেন সামনে থেকে, বলেই রিদিমা হাঁটা দিল। আদনান রিদিমা দেওয়ালের সাথে চেপে ধরে অনেকটা রিদিমার কাছে চলে গেল। রিদিমার কেমন জানি কেঁপে উঠল, পুরুষের শরীরের ঘ্রাণ রিদিমার নাকে বারবার বাড়ি খাচ্ছে। আদনানের শ্বাস রিদিমার মুখে লাগছে। গরম নিঃশ্বাসে রিদিমার অস্থিরতা কাজ করছে। আদনান, বললাম না আমার সাথে ছাদে যেতে, তোমার জন্য একটা গিফট আছে, তখন আমার সাথে গেলে না কেন? রিদিমা, আপনার গিফট আপনার কাছে রাখুন, আমার কোনো গিফটের প্রয়োজন নাই। কেউ দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে, আপনি আমাকে যেতে দিন। আদনান, এত সহজে তো ছাড়ছি না। রিদিমা, মতলবটা কি আপনার? আদনান, চুমু খেতে পারি? রিদিমা আচমকে এরকম কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বলছে লোকটা, পাগল হয়ে গেল নাকি? আদনান রিদিমার চুলের মুঠি ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সবাই বাগানটাকে ঘুরে ঘুরে দেখছে, পুরো বাগান লাইট দিয়ে সাজানো হয়েছে। বিয়ের স্টেজ সাজানো হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য। বিবাহের মঞ্চে সুন্দর ফুলের ব্যবস্থা করছে। গোলাপ, হাইড্রেঞ্জা এবং অর্কিড দিয়ে ফুলের সজ্জা সবচেয়ে জনপ্রিয়, যা ব্যাকড্রপের জন্য ব্যবহৃত করছে। রাতের অভ্যর্থনা হোস্ট করবে তাই ড্রেপগুলির সাথে আলো ব্যবহার করছে, কারণ বিবাহের মঞ্চের সাজসজ্জাকে ঝলমলে চেহারা দিবে। মঞ্চে বিভিন্ন আকারের মোমবাতি, প্রদীপ ব্যবহার করা হয়েছে। লাল হৃদয় পাখির খাঁচা বিবাহের সাজসজ্জার সামগ্রিক আবেদনকে বাড়িয়ে তুলেছে। রোমান্টিক এবং স্বপ্নময় থিম রাখা হয়েছে।
ফুলসজ্জিত মঞ্চের উভয় পাশে খিলানসহ স্তম্ভগুলি ব্যবহার করছে চটকদার চেহারা পাওয়ার জন্য। তাছাড়া আকর্ষণীয় পটভূমিতে গভীরতা এবং মাত্রা যোগ করা হয়েছে। স্তম্ভগুলির চারপাশে আয়না রাখছে, যা বিবাহের অনুষ্ঠানের সময় সবার নজর কাড়ে। যেখান থেকে ইসরাত আর সজল স্টেজে উঠবে, সেখানে ঝাড়বাতি আর সাদা গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। সবাই এত সুন্দর করে সাজানো দেখে মুগ্ধ হয়ে গেছে। ইহানা, আমার তো বিশ্বাস হচ্ছে না এটা বাগান। আমার বিয়ের সময়ও বাগানে অনুষ্ঠান করব, এরকমভাবে সাজাতে বলবো ভাইয়াকে। ইমতিয়াজ, আর কি কি শখ আছে আপনার আমাকে বলে রাখুন ম্যাডাম, আমি লিস্ট করে রাখছি। ইহানা, আমার তো বিয়ে নিয়ে কত প্ল্যানিং, কত শখ, তা আপনাকে অন্য কোনো একদিন বলবো। ইমতিয়াজ মনে মনে বলছে, এতটুকু বয়সে এত প্ল্যানিং করছে, বজ্জাত মেয়ে কোথাকার। আমার কাছে এত টাকা নাই, কাজে ডেকে মসজিদে বিয়ে করব। আদনান রিদিমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। রিদিমা আহামকের মতো ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হিটলারের বাচ্চাটা ওর সাথে কি করলো? রিদিমার খুব রাগ উঠছে, আদনানকে সামনে পেলে মেরেই ফেলবে। হোরায়া চৌধুরী ডাইনিং রুমের চেয়ারে বসেছিল। আদনানকে বেরোতে দেখে তিনি ওয়াশরুমে যেতে নিল। আদনান সোজা হয়ে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে গেল। হোরায়া চৌধুরী, ওয়াশরুমের সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাকে যেতে দাও। আদনান, আন্টি আপনি রান্নাঘরের ওয়াশরুম ব্যবহার করুন, এটার খুব বাজে অবস্থা, আমি ক্লিনার ডেকে পরিষ্কার করে দিচ্ছি। হোরায়া চৌধুরী সন্দিহান চোখে আদনানের দিকে তাকালো, কারণ কিছুক্ষণ আগে প্রত্যেকটা ওয়াশরুম ক্লিনার দিয়ে পরিষ্কার করিয়েছে। আদনান ঘামতে শুরু করলো। নিজের জন্য চিন্তা করছে না, রিদিমার জন্য চিন্তা হচ্ছে। রিদিমার উপরে কেউ যদি আঙুল তুলে বাজে কথা বলে, আদনান সেটা সহ্য করতে পারবে না। রিদিমা ভেতরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আন্টি যদি দরজা খুলে ভেতরে ওকে দেখে, কি মনে করবে? বাজে মেয়ে মনে করবে। ছি, কি লজ্জা। হোরায়া চৌধুরী কিছু একটা আন্দাজ করে আর কথা বাড়ালো না। যেই চলে যেতে নিল, জামাল সবাইকে নিয়ে উপস্থিত হলো। গোলাপ মোস্তফা খান এবং তার স্ত্রী রুহানি খান, ফাতেমা খান। হোরায়া চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দাঁড়িয়ে আছেন কেন? আপনারা সবাই বসেন। সবাই বসে পড়ল। জামাল, আন্টি সজল আর ইসরাত কোথায়? ওদের সাথে মা আর দাদুমণি কথা বলবে। হোরাইয়া চৌধুরী, ওরা রুমে আছে, একটু পরে চলে আসবে, বলেই রুহানি খানের পাশে বসলো। রুহানি খান নড়ে চড়ে সোজা হয়ে বসলো। গম্ভীর মুখের ভাবান্তর। হোরাইয়া চৌধুরীকে তার সহ্যই হচ্ছে না। তার ছেলের জন্য আজকে তার মেয়েকে কাছে পাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের কাছে গোপন রেখে তার মেয়েকে একবার বিয়ে দিয়েছে, এখন আবার ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে। চেয়ারম্যান সাহেব জানলে রক্তের বন্যা বইয়ে দিবে। গোলাম মোস্তফা খান, আপা ইলহাম চৌধুরীকে যে কোথাও দেখতে পারছি না, সে কি আসবে না তার ছেলের বিয়েতে? রিয়া চৌধুরী কিছুক্ষণ পরে চলে আসবে। ফাতেমা খান, তোমার ছেলে যে আমার ছেলেকে ব্ল্যাকমেল করে আমার নাতনিকে বিয়ে করছে, সেটা কি জানো? হুরাইয়া চৌধুরী, জানি। ফাতেমা খান, বা জেনেও ছেলেকে এইভাবে সাপোর্ট করছো, গাছের গোড়াই তো খারাপ। হুরাইয়া চৌধুরী হালকা হাসি দিয়ে, আপনি আমার গুরুজন, আপনি আমাকে 10 কথা বলতেই পারেন, তার উপর আমি যে প্রতিক্রিয়া করব, সেই শিক্ষা আমাকে আমার পরিবার দেয় নাই। রুহানি খান, ছেলেটাকে তো একটা জানোয়ার অমানুষ পয়দা করেছেন, তাকে তো মানুষ করতে পারলেন না। হুরাইয়া চৌধুরী হাসি মাখা মুখটা গায়েব হয়ে গেল। চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। হুঙ্কার দিয়ে উঠল, মুখ সামলে কথা বলেন, আমাকে যা খুশি তা বলেন, আমার ছেলেকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। আমার ছেলে কি অন্যায় করেছে? আপনার মেয়েকে ভালোবেসেছে, ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবেসে বিয়ে করেছে। ফাতেমা খান, কিসের ভালোবাসা? তোমার ছেলের বয়স কত আর আমার নাতনির বয়স কত? সমাজ কি বলবে? সমাজ কখনো ভালোবাসার দৃষ্টিতে দেখবে না। হুরাইয়া চৌধুরী অট্টহাসি দিয়ে, আপনাদের আবার সমাজ? আপনাদের দরজায় কোনো দরিদ্র মানুষ গেলে তো কখনো সঠিক ন্যায় বিচার করে নাই। বলেছেন ছেলেরা এরকম দুষ্টুমি করতেই পারে, আপনার ছেলেরা করলে কোনো সমস্যা নাই, আমার ছেলে করলেই দোষ। ফাতেমা খান, অতীত ভুলে গিয়েছে হয়তো হুরাইয়া চৌধুরী। হুরাইয়া চৌধুরী, কিছুই ভুলি নাই, আপনার কুলাঙ্গার ছেলে আমার ননদের সাথে কি করেছে সব মনে আছে। ফাতেমা খান, কাকে কুলাঙ্গার বলছো? হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছো? তোমাদের বংশ আমাদের পা চেটে চেটে চলতো, ভুলে গেছো এত তাড়াতাড়ি সব। হুরাইয়া চৌধুরী, আমার ছেলেকে ওর বাপ চাচাদের মতো মনে করবেন না, আমার ছেলে যে কী জিনিস তা আপনারা খুব ভালো করেই জানেন। গোলাম মোস্তফা খান, সময় থাকতে ছেলেকে বুঝিয়ে আমাদের রাস্তা থেকে সরিয়ে নাও, না হলে কিছুদিন পরে ছেলের লাশ দেখতে পাবে। হুরাইয়া চৌধুরী,
এমপি সাহেব, আমার ছেলের চুলও বাঁকা করতে পারবেন না, তা আপনি খুব ভালো করেই জানেন। তা না হলে তো আর আপনার ভাতিজিকে এমনি এমনি আমার ছেলের হাতে তুলে দেন নাই। আমি খুব ভালো করেই জানি আপনারা নিজেদের স্বার্থের জন্য বাড়ির মেয়েদেরকে বিলিয়ে দিতেও একবার চিন্তা করেন না। রুহানি খান, আমার মেয়েকে তোমার ছেলের কাছে দিতে চাই না, জোর করে নিয়েছে চেয়ারম্যান সাহেব। এখনো জানে না, জানতে পারলে তোমার ছেলের কি অবস্থা হবে সেই চিন্তা করো। হুরাইয়া চৌধুরী, যেখানে চেয়ারম্যান সাহেবের গুরু কাবু হয়ে গেছে সেখানে শিষ্য আর কি করবে? ইলহাম চৌধুরী, বেগম সাহেবা, ছেলের সাথে সাথে কি তোমার মাথাটাও গেছে? সবাই দরজার দিকে তাকালো। ইলহাম চৌধুরী দাঁড়িয়ে আছে। গোলাম মোস্তফা খান, তোমার অপেক্ষায় ছিলাম, ইলহাম আসো। ইলহাম চৌধুরী গোলাম মোস্তফা খানের সাথে কোলাকুলি করে বলল, এমপি সাহেব, আমার ছেলে ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওর তরফ থেকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। ফাতেমা খান, তোমার মুখের দিকে তাকিয়ে এখনো কিছু করা হয়নি, তোমার ছেলে আর বউ তো খুব লাফালাফি করছে। হুরাইয়া চৌধুরী, যতই মেজাজ কড়া স্বভাবের হোক না কেন, তার স্বামীর সামনে সবসময় মাথা নত করে থাকে। স্বামীকে সে সম্মান করে, কখনো তার ক্ষমতা সম্পর্কে ইলহাম চৌধুরীকে জানতে দেয়নি, তাই এখনো চুপ করে বসে আছে। না হলে এত সময় ফাতেমা খানের মুখ ভেঙে দিত। ইলহাম চৌধুরী খুব নরম মনের একজন মানুষ। সে কোনো ঝামেলা পছন্দ করে না। ছোটবেলা থেকেই সব সময় যা ঝামেলা, রাজনীতি সবকিছু থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তার কোনো স্বভাব সজলের ভেতরে ছিটে ফোটাও নাই। ছেলেটা যে কার মতো হয়েছে সেই চিন্তায় বাঁচে না। সবাই যখন কথায় ব্যস্ত, তখন আদনান রিদিমাকে ওয়াশরুম থেকে বের করলো। সোজা হয়ে দাঁড়িয়ে দুজন সবার কথা শুনছে। সজল ইসরাতকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইসরাত রাগে মুখ ফুলিয়ে সজলের দিকে তাকিয়ে আছে। সজল, চন্দ্রমুখী, এভাবে তাকিয়ে আছো কেন? পারফরমেন্স তো খারাপ করিনি, নাকি তোমার মন মতো হয়নি? বাকি কিছু থাকলে বলো, রাতে পূরণ করে দিব। ইসরাত, বাজেলো, ব্লাউজ শাড়ি সব কিছু ছিঁড়ে ফেলেছেন, এখন আমি অনুষ্ঠানে যাব কি পরে? এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল, আমি তো নিজে সাজতেও পারি না, বলে ভেঙচি মারলো। সজল, তোমার কোনো সাজুগুজু করার দরকার নেই, তোমার সৌন্দর্য শুধু আমি দেখব, অনুষ্ঠানে শাড়ি পরে গেলেই চলবে। ইসরাত, ছাড়ুন আমাকে, উঠে গোসল করতে হবে, সবাই কি মনে করবে? সিসি, আপনার জন্য আমার লজ্জা পেতে হবে, কারোর সামনে যেতেও পারবো না, এত খারাপ কেন আপনি? সজল, তোমার ভাগ্য ভালো চন্দ্রমুখী, তুমি আমার মতো একটা জামাই পেয়েছো যে তোমাকে 24 ঘন্টা সুখের সাগরে ভাসিয়ে রাখার ক্ষমতা রাখে। ইসরাত মুখটা কালো করে, জামাই আর কই হলেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি। সজল দুষ্টু হাসি দিয়ে, আজকে যদি আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে করবে? ইসরাত খুশিতে গদগদ হয়ে, হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব। বাবার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সজল ইসরাতকে ছেড়ে দিয়ে, আমি তোকে কি বলেছিলাম, আমাকে পেতে হলে পরিবার সমাজ কোনো কিছুই চাইতে পারবি না, আমি যা বলবো তাই করতে হবে। ইসরাতের চোখ ভিজে আসলো। মাঝে মাঝে সজলের আচরণে কিছুই বুঝতে পারে না। এই ভালোবাসা দেখায় হুট করে দুর্ব্যবহার করে। লোকটা এরকম কেন? বাবার নামটাও শুনতে চায় না। বাবার সাথে তার শত্রুতাটা কি? সজল, আলগা চোখের পানি আসে কোথা থেকে? কথায় কথায় চোখ ভিজে আসে। এত ন্যাকা কান্না করো কিভাবে? বলেই ইসরাতের চোখের পানি মুছে দিল। ইসরাত রেগে গেল, সজলের হাত ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি নেকা কান্না করি, তাহলে আর আলগা দরদ দেখাতে হবে না, চোখের পানি মুছতে হবে না, আমার কাছেও আসবেন না, বলেই সজলের বুকে ধাক্কা মেরে উঠতে গেল। উঠতে পারছে না ব্যথায়, আবার শুয়ে পড়ল। সজলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সজল গা ছাড়া ভাব নিয়ে, কি হয়েছে, এখনো যাচ্ছ না কেন? আবার আমার পাশে শুয়ে পড়লে যে, আরো ধাক্কা খাওয়ার ইচ্ছা আছে নাকি? ইসরাত লজ্জায় মুখ চেপে ধরে, সিসি, আপনি এত নির্লজ্জ কেন? যা আসছে মুখে তাই বলছেন। আপনি আমার সাথে ওইসব করলে আমি হাঁটতেও পারি না। কাঁদো কাঁদো কণ্ঠে, এখন আমি গোসল করব কিভাবে? সজল, আমি আছি তো, দুজনে একসাথে গোসল করব, বলেই ইসরাতের উপরে উঠে পড়ল।